কাজ করি আমাদের সমাজে। কিছু লোক আছে আমরা কাজ করি হচ্ছে আত্মনির্ভরশীল হিসেবে, অর্থাৎ উদ্যোক্তা হিসেবে। আমরা বিভিন্ন অবস্থান থেকে উদ্যোক্তা হিসেবে কাজ করি। এরপরে আমরা কাজ করি আরেকটা বিষয়, সেটা হলো ব্যবসায়ী, অর্থাৎ আমরা ব্যবসায়ী, ছোট বড় বিভিন্ন ধরনের ব্যবসায়ী। এবং সঙ্গে আমরা আরেকটা পেশা নিয়ে কাজ করি, সেটা হচ্ছে ইনভেস্টর বা বিনিয়োগকারী হিসাবে। আপনি খেয়াল করলে দেখবেন এই চারটা পেশার মধ্যে দিয়ে আমরা কোনো না কোনোভাবে ঘুরছি, এর বাইরে বের হওয়ার কোনো সুযোগ নেই। তো আমরা কোন জায়গায় আছি এবং কি করতে যাচ্ছি সেইটা বুঝলে বুঝবো আমাদের আসলে কোন ক্যাটাগরিতে পড়েছে। আসেন, এই যে চারটা পেশা, এই চারটা পেশা মানুষের কোনো না কোনো মাইন্ডসেটের উপর নির্ভর করে সে কোন পেশায় যাবে। এবং এটাকে যদি আমরা একসাথে করে দেখি, এই এমপ্লয়ি এবং আত্মনির্ভরশীল বা ফ্রিল্যান্সার যারা, উদ্যোক্তা যারা, এই দুইটা পেশা একান্তই আপনি যখন করছেন তখন এটা একান্তই আপনার মতো করে আপনার কাজের বেনিফিটটাই আপনি পাচ্ছেন। এইটা একটা লেভেল। আর আমরা যখন ব্যবসা করতে যাচ্ছি তখন এইটা ধরে যায় আরেকটা লেভেলে। তার মানে আপনি খেয়াল করে দেখেন, কোনো একজন ব্যক্তি ফ্রিল্যান্সার, সে নিজে ফ্রিল্যান্সিং শিখে কাজ করছে, তাহলে সে কিন্তু ফ্রিল্যান্সার। বাট যখনই সে তার আন্ডারে আরো কয়েকজনকে নিয়ে কাজটা শুরু করবে তখন কিন্তু সে ব্যবসায়ী। তার মানে এই দুইটা জায়গায় যখন আমরা বড় আকারে চিন্তা করি, সেটা হয়ে যায় ব্যবসায়ী অথবা ইনভেস্টর আকারে। এইটাকেই আমরা যদি আলাদা করে দেখি, এই প্রথম দুই অংশকে এটার নাম দিয়েছেন পোর ড্যাড, অর্থাৎ দরিদ্র পিতা। আর বাকি অংশকে, যে দুইটা বিজনেসম্যান এবং ইনভেস্টর, এই পার্টে যারা কাজ করে এদেরকে বলা হয় রিচ ড্যাড। এটা আমার কথা না, এটা হচ্ছে রবার্ট টি কিওসাকির একটা বিখ্যাত বই আছে যেটা বেস্ট সেলার। এটা হলো রিচ ড্যাড এন্ড পোর ড্যাডের একটা মানে কথা, সেটা দিয়ে আমি আমার এই সেশনটা শুরু করছি। আসেন আমরা যদি একটু দেখি ব্যবসায়ীরা এবং বিনিয়োগকারীরা কিভাবে এখান থেকে আমাদের কাছ থেকে উপকৃত হয়, এবং এইটার সাথে আপনারা যারা আছেন তারা উদ্যোক্তা হিসেবেও থাকতে পারেন। এবং আরো মজার ব্যাপার হচ্ছে, এখানে একটা বড় অংশ আমাদের সাথে চাকুরিজীবী হিসেবে থাকতে পারেন। এবং আমি যদি আজকে আপনাদেরকে দেখাই যে রবার্ট টি কিওসাকি পুরো চারটা সিস্টেম মানুষের মধ্যে যেটা এনেছে, এই চারটাকে একসাথে কিন্তু বাস্তবায়ন করা সম্ভব। আমরা সেই জায়গাটা থেকে আজকে সেশন শুরু করছি। তবে যার কথা না বললেই নয়, এই সেশনটা শুরু করার জন্য উনি হচ্ছেন আমাদের ক্লাবের মাননীয় চেয়ারম্যান, মানবাধিকার প্রতিষ্ঠান পজিটিভ হেলথ এডুকেশন অ্যান্ড লিগাল এইড ফাউন্ডেশন, লায়ন সাইফুল ইসলাম সোহেল। এবং যে মানুষটার কারণে, যার স্বপ্নে আজকের আমাদের এই প্রতিষ্ঠান অতিথি লিমিটেড, এই প্রতিষ্ঠানের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর, এবং অতিথি গ্রুপ অফ কোম্পানিজ, আপনারা জানেন অনেকগুলা অর্গানাইজেশন মিলে এখন এইটার উনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সাথে আরও অনেকগুলো তার দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে। যেমন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের উনি একটা বড় দায়িত্বে রয়েছেন, চার্টার্ড প্রেসিডেন্ট, এবং ইন্টারন্যাশনালিও কিছু দায়িত্বে রয়েছেন। তো আমরা সেগুলোতে আস্তে আস্তে যাব। তবে এই আলোচনাটুকু শুরু করতে গেলে যে কথাটুকু না বললেই না, অর্থাৎ প্রত্যেকটা জিনিস শুরুর পিছনে কিন্তু একটা গল্প থাকে। যেমন আপনারা আজকে এখানে এসেছেন, আসার আগে সকালে ঘুম থেকে ওঠার পর অনেক কাজ করে, অনেক প্রিপারেশন শেষ করে, আপনার দায়িত্ব পালন করে শেষ পর্যন্ত কিন্তু এখানে এসেছে। তার মানে একটু গল্প ছিল। আপনি হুট করে এখানে চলে আসতে পারেন নাই, কেউ বলেছে, সমন্বয় করেছেন। আমাদের এই প্রতিষ্ঠানটাকে ঘিরে কাজ করার পিছনে একটা ছোট্ট গল্প আছে। ছোট্ট না, আসলে বড়, আমি ছোট করে বলছি। সেটা হচ্ছে 2010 সালের আগের থেকে আমাদের এমডি স্যার, উনি হচ্ছে মানবাধিকার প্রতিষ্ঠানে কাজ করত। উনি একটা প্রতিষ্ঠানের বড় দায়িত্বে ছিলেন, কিন্তু কোনো একটা বিষয়ে ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দূরদর্শিতা কিংবা আনুষঙ্গিক অনেক কিছু করার মন মানসিকতাভাবে না থাকায় উনি স্বপ্ন দেখেন নতুন করে এটাকে দাঁড় করান। এর আগে ওনার বাইং হাউসের একটা ব্যবসা ছিল, প্রোডাক্ট ভিত্তিক ব্যবসা ছিল, যেগুলোর সাক্ষী আমি। এবং আমি আজকে 21 বছর স্টুডেন্ট লাইফ থেকেই ওনাকে দেখে আসছি কাছ থেকে। এবং যে বিষয়টা হচ্ছে, ওনার ওই প্রতিষ্ঠানগুলো থেকেও কিন্তু উনি ইনকাম করতো। কিন্তু 12 সালে এসে উনি মানবাধিকার এই কাজগুলোর প্রেমে পড়ে
আমাকে একটা প্রস্তাব দেয় কোনো এক বিকেলে চায়ের দোকানে। তখন উনি আমাকে বলে যে চলো আমরা একটা মানবাধিকার প্রতিষ্ঠান স্টার্ট করি, যেখানে আমরা সেবামূলক কিছু কাজ করতে পারবো। বিশ্বাস করেন, ওই দিনের আগ পর্যন্ত মানবাধিকার সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। তবে উনি যেভাবে আমার কাছে উপস্থাপন করেছে এই বিষয়টা, সেটা আমার কাছে মনে হয়েছে এটা আসলে অনেক সম্মানের একটা কাজ হবে এবং নিজের মানসিক একটা পরিতৃপ্তি, আত্মতৃপ্তির জন্য এটা একটা ভালো কাজ হবে। আমি 2 দিন সময় নিয়ে তার সাথে প্রথম দিনই হ্যাঁ বলেছি, কিন্তু 2 দিন সময় নিয়ে আরও বুঝেছি এবং ফাইনালি তার সাথে একাত্মতা ঘোষণা করেছি। আমরা 2012 সাল থেকে আমাদের প্রতিষ্ঠান পজিটিভ হেলথ এডুকেশন অ্যান্ড লিগাল এইড ফাউন্ডেশন শুরু করেছি। শুরু করার কয়েকদিনের মধ্যে আমরা যখন মিটিং করছিলাম, এর মধ্যে উনি আমাকে বারবার একটা কথা বলতো যে আসলে এই যে ট্রেডিশনাল যে ব্যবসা পদ্ধতি, এটা খুবই হ্যাসেল, অনেকভাবে পরিশ্রমের পর সামান্য কিছু ইনকাম হয় এবং সেটাও করতে গেলে অনেক রকম ঝক্কি ঝামেলা আছে। উনি বারবারই আমাকে একটা কথা বলতো যে এমন কিছু করা যায় না যেটা প্রযুক্তি নির্ভর হবে। তো ওই জায়গাটা থেকে আমাদের চিন্তা শুরু হয় আসলে প্রযুক্তি নির্ভর কিছু একটা কাজ করা। দেখেন সময়টা কিন্তু 12 সাল। এরপরে পরের বছর উনি আমাকে ভর্তি করায় ডেভিস টিমে এসিও নিয়ে পড়ালেখার জন্য, ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়াশোনার জন্য এবং ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের জন্য ওয়েব এক্সবিডিতে। কারণ আমরা দুইজনে তখন কেউই প্রযুক্তি ভিত্তিক কোনো জ্ঞান আমাদের মধ্যে ছিল না। এখন আমাদেরই করতে হবে এরকম কোনো কথা নাই, বাট ওনার একটা যুক্তি ছিল যে কেউ যেন আমাদেরকে এসে বুঝ দিয়ে না যেতে পারে, অন্তত কিছু যেন আমরা জানি। তো যার ফলশ্রুতিতে আমরা মানবাধিকারের এই কাজের পাশাপাশি আমরা আস্তে আস্তে পরিকল্পনা শুরু করি প্রযুক্তি নির্ভর কাজে। তবে আসেন, তার আগে আমি যদি আপনাদেরকে একটু বলি, আমাদের এই মানবাধিকার প্রতিষ্ঠানটা একবারে শুরু থেকে আমরা বিভিন্ন কার্যক্রম করে আসছি। এটা আসলে আপনাদেরকে খুব অল্প সময় বলা আমার পক্ষে সম্ভব না, শুধু ওভারঅল একটা ধারণা দিতে পারি। যেখানকার আমাদের অন্যতম একটা প্রজেক্ট হচ্ছে আমাদের প্রতিবন্ধী স্কুল, যেটা নাটোরে চলছে। এটা ওনারই পরিকল্পনা ছিল। 18 সাল থেকে আমরা শুরু করেছি। দেখেন, অনেক প্রতিষ্ঠান আছে যারা লোক দেখানোর জন্য অনেক কিছু করে, কিন্তু খেয়াল করেন অতিথির জন্মের আগের প্রতিষ্ঠান কিন্তু এটা কিন্তু অতিথির জন্মের প্রতিষ্ঠান, পরের প্রতিষ্ঠান না। তার মানে এখানে দেখানোর কিছু নাই। আমরা মানবাধিকারের কাজটা করার জায়গা থেকে আমরা বিভিন্ন যে প্রকল্প বাস্তবায়ন করেছি, তার মধ্যে এটা একটা অংশ এবং এটা আপনাদের ভালো লাগবে। 272 জন স্টুডেন্ট আছে, আমরা পরিচালনা করছি। এখানে আমাদের এমডি স্যার এবং আমাদের ভাবি রেগুলারই যায়, তারা যে 2-3 দিন থাকেও বাচ্চাদেরকে নিয়ে, তারা একসাথে বসে বাচ্চাদের বাবা মার সাথে কথা বলে। এইটা আমাদের একটা স্বপ্নের জায়গা, এটা একটা ভালো লাগার জায়গা এবং এইটা করার অন্যতম কারণ হচ্ছে যতগুলা অবহেলিত মানুষ আছে সমাজে, এদের মধ্যে প্রতিবন্ধীরা আপনি যদি ক্যাটাগরাইজ করেন তাহলে নাম্বার 1-এ আসে, কারণ এরা আসলে বঞ্চিত। এখন এইগুলোর পাশাপাশি অনেক কাজ উনি প্ল্যান করে রাখছে এবং আমরা সিরিয়ালি করছি, যেটা আমাদের এই প্রতিষ্ঠানটার সাথে সাথে পাশাপাশি ওইগুলো বাস্তবায়ন হচ্ছে। এই প্রতিষ্ঠানগুলা অনেক ভিডিও, অনেক ছবি, অনেক কিছু আছে যেটা স্বল্প পরিসরে আসলে দেখানো সম্ভব না। যেমন এটা ছিল হরিদা খলসি উচ্চ বিদ্যালয় নাটোরে নলডাঙ্গাতে 2 দিন ব্যাপী 1000 লোকের সেবামূলক একটা প্রজেক্ট, যে প্রজেক্টে আমরা 1000 লোককে বিনামূল্যে চিকিৎসা এবং আমরা স্বাস্থ্য সেবা দিয়েছিলাম, চক্ষু সেবা দিয়েছিলাম এবং এখানে আমাদের এমডি স্যার একবারে ওখানে থেকে এই কাজগুলো বাস্তবায়ন করেছিলেন, আমি সাথে ছিলাম। এরপরে আমাদের আরো এরকম প্রচুর প্রজেক্ট আছে। আসলে এই প্রত্যেকটা জিনিস এক একটা, এটার মধ্যে অনেকগুলো ছবি আছে, হয়তো 100, 200, 300 করেও ছবি আছে। বিভিন্ন দিবস উদযাপন উপলক্ষে আমরা বিভিন্ন প্রোগ্রাম করেছি, যে প্রোগ্রামগুলোতে আমরা মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি যাতে করে মানবাধিকার সম্পর্কে মানুষ সচেষ্ট হয়। শিক্ষা, স্বাস্থ্য, আইনি বিষয়ে মানুষের বিভিন্ন কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হয়। বিভিন্ন ঢাকা ভিত্তিক, ঢাকার বাইরে প্রত্যেকটা জায়গায় আমরা এই কাজগুলো করেছি দেশের অনেক বড় বড় ব্যক্তিদেরকে সাথে নিয়ে, এবং আমরা এই জায়গাগুলোতে চেষ্টা করেছি এটা যেন খুব সুন্দর করে মানুষের একবারে মনের মধ্যে গেঁথে যায়, মানুষ যেন সেবা পায়।
তো এই জায়গাগুলো থেকে আমরা বরাবরই চেষ্টা করছিলাম। তবে এখানে যে কথাটা ছিল যে এই চেষ্টা করতে গেলে আমাদের যেটা লাগতো সেটা হলো ওই সময় আমাদের পর্যাপ্ত টাকা ছিল না। এমডি স্যার ওই সময়তে আমাদের যতটুকু ইনকাম হতো এইটার একটা অংশ এবং কোনোভাবে ম্যানেজ করে আস্তে আস্তে আমরা কিন্তু এই জায়গাটাতে চেষ্টা করেছি মানুষকে একটা সেবা দেওয়ার জন্য। উনি প্রত্যেকটা জায়গায় শিক্ষা, স্বাস্থ্য এবং আইনি খাতে শুরু থেকেই চেষ্টা করেছেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তার এই টোটাল প্রজেক্টটা দেখেন, আমরা যখন করোনা সময় চলে, এই সময়টা মানুষ যখন একেবারে ঘরের মধ্যে বসে কেউ বের হচ্ছে না, কারো পাশে যাচ্ছে না, এই সময়টাতেও উনি বসে থাকে নাই। দেখেন ওই সময়টাও লোক দেখানোর কিছু ছিল না, ওই সময়টাও এরকম ছিল না যে অতিথিকে মানুষের সামনে ভালো করার জন্য এটা দেখাইতে হবে। এটা আসলে কোনো উদ্দেশ্যে করা বিষয় না, এটা মন থেকে আসা একটা বিষয়, যেখানে উনি করোনার ভয় উপেক্ষা করে প্রতিদিন এই খাবার নিয়ে প্রত্যেকটা অসহায় মানুষের দ্বারে দ্বারে ছুটে গেছে, বিভিন্ন বাধা বিপত্তি উপেক্ষা করে। যখন প্রশাসনিকভাবে বাধা ছিল বাইরে বের হওয়া কি মানুষের করা, এবং তার এই কাজে প্রত্যক্ষভাবে ভাবি তাকে সর্বোচ্চ হেল্প করেছে। এবং আমি নিজে দেখেছি করোনার শেষের দিকে ভাবি যখন দ্বিতীয় দফা করোনা পজিটিভ হয়, যেদিন রিপোর্ট নিয়ে আসলো ওই দিনও আমি সামনেই ছিলাম। এখন দুইবার ভাবিও করোনা পজিটিভ হয়েছে। হতে পারে ওই যে জায়গাগুলোতে তারা বারবার গিয়েছে, কোনোভাবে ভাইরাস অ্যাটাক হয়েছে, কিন্তু তারপরেও তারা কিন্তু এখান থেকে সরে আসেন। তারা চেষ্টা করেছে সর্বোচ্চ পর্যায়ে মানুষকে দেয়া, সর্বোচ্চ পর্যায়ে মানুষের পাশে দাঁড়ানো। এই জায়গাগুলো আসলে কাউকে দেখানোর জন্য করা যায় না। এই জায়গাগুলো জীবনের ঝুঁকি নিয়ে একমাত্র তারাই করতে পারে যারা মন থেকে করতে পারে এবং মানুষের কথা আসলে ফিল করে, মানুষের কথা আসলেই চিন্তা করে। এই জায়গাগুলোতে আমাদের এমডি স্যার বরাবরই ছিলেন একজন অনন্য মানুষ, যেটা আসলে কোনো কিছু দিয়েই বলা যায় না। আমি আসলে ব্যক্তিগতভাবে একজন ভাই হিসেবে তার পাশে আজকে 21 বছর, আমাদের সম্পর্কটা ভাইয়ের চেয়েও বেশি কিছু। যদি ব্যক্তিগতভাবে আমি বলি যে এই মানুষটা কখনো কারো বিষয়ে সাহায্য করার জন্য বলে দিতে হয়নি। প্রত্যেকটা ব্যক্তির পাশে যখনই দেখেছে যে এই যে কাজটা করা দরকার, তাকে সহযোগিতা করা দরকার, জীবনের মায়া ত্যাগ করে তার এমনও হয়েছে তার পকেটে টাকা নাই, যে কয়টা টাকা আছে হয়তো এই টাকা দিয়া আজকের দিনের জন্য তার ফ্যামিলিতে কিছু কেনার কথা ছিল, আমি দেখেছি ওই টাকাটাও সে দিয়ে চলে গেছে। এইটা চিন্তা করে নাই যে এই টাকাটা দিলে আমি ফ্যামিলির এই পারপাসটা কিভাবে সার্ভ করবো। আমি অনেক সময় বকাঝকা করেছি ভাই হিসেবে যে আপনি সবগুলা করে ফেলেন, তাহলে দিন শেষে আপনার জন্য তো কিছু কিছু করা দরকার। উনি বোঝে টেনশন নয়, আল্লাহ ব্যবস্থা করবে। দেখেন এই যে জায়গাগুলা, এইগুলা করতে করতে উনার মাথায় যে প্রযুক্তি ভিত্তিক কাজ করার প্ল্যান আসলো, এই প্ল্যানে অতিথি আসছে অনেক পরে, 7 বছর পরে। উনি শুধু চিন্তা করতো যে কি করলে এটা এমন কিছু একটা সিস্টেম ডেভেলপ করা যাবে যে সিস্টেমটা মানুষের জন্য কল্যাণকর হবে এবং অতিথির জন্য হবে। কারণ মানুষ এই সামাজিক কর্মকাণ্ডগুলো করে দুইভাবে, এক নিজে ইনকাম করে অথবা হাত পেতে পেতে অন্যজনের থেকে এনে। এখন উনার বাবা ছিলেন একজন দুদকের ইন্সপেক্টর, আমার বাবা ছিলেন একজন ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অফিসার, দুইজনই সরকারি কর্মকর্তা, ফ্যামিলির সন্তান। আমাদের কিন্তু ওই অভ্যাস ছিল না যে মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে নিয়ে আসবো। তার মানে আমাদের দ্বিতীয় কাজটা করাটাই সবচেয়ে উত্তম ছিল। এবং সেইটা করতে যে 2019 সালে যে প্রতিষ্ঠানটার জন্ম হয় সেটার নামই হচ্ছে অতিথি লিমিটেড। এবং এই প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য একটাই ছিল যে এখানে যা ইনকাম হবে এই ইনকামের একটা বড় অংশ যেন আমরা ফিলাপের মাধ্যমে, আমাদের মানবাধিকার প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য এবং আইনি খাতে প্রত্যেকটা মানুষের জন্য কাজ করতে পারি যারা সমাজে অসহায়। তো এই কোম্পানিটা আপনারা শুধুমাত্র বাণিজ্যিক কোম্পানি হিসেবে না দেখে ওই জায়গাটাই চিন্তা করেন যে জায়গাটা থেকে আমাদের এই কোম্পানির প্ল্যানটা শুরু হয়েছে। এবং অতিথি.com হলো অতিথি লিমিটেডের অ্যাপস ভিত্তিক যে সার্ভিস, সেটারই নাম। এটা আমরা মূলত একটা বুকিং কোম্পানি হিসেবে কাজ শুরু করি এবং আমরা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করেছি এই কোম্পানিটা ডেভেলপ করতে। দেখেন উনি যেটা করেছেন, উনি দেখেছেন যে বিশ্বে অনেকগুলা কোম্পানি আছে যারা বুকিংয়ে কাজ করে,
যেমন বুকিং.com একটা আমেরিকান কোম্পানি, প্রযুক্তির কারণে তারা বাংলাদেশে হোটেল ভাড়া দেয়, বিশ্বের সব জায়গায় হোটেল ভাড়া দেয়। দেখেন উবার আমেরিকান একটা কোম্পানি, এরা গাড়ি ভাড়া দেয় সারা বিশ্বে। এরকম করে এয়ারবিএনবি একটা কোম্পানি আমেরিকান, যারা আপনার হচ্ছে অ্যাপার্টমেন্ট এবং ভাড়া দেয় হচ্ছে আপনার শেয়ার্ড রুম। এরপরে বাংলাদেশে এইরকম কাজ একটা আমরাও শুরু করেছি, আমাদের তো নাম হচ্ছে OTT.com। কথা হলো আমাদের আগে অ্যাপস ভিত্তিক কোনো কোম্পানি বাংলাদেশে রান করে নাই, আমাদের পরে পাঠাও এবং গোজাইন শুরু হয়েছে এবং তারাও কাজ করছে একটা ছোট্ট পরিসরে। আর আমাদের এমডি স্যার, যে সময় মানুষ এই কথাটা চিন্তা করে নাই, উনি এই চিন্তাটা উনার মাথায় কিভাবে আসে সেটা আল্লাহ ভালো জানে। উনি চিন্তা করছে যে এক সময় মানুষ মোবাইলের মধ্যে এত অ্যাপস রাখবে না, আমাদের অনেক জিনিস দরকার, ধরেন 10টা সার্ভিস দরকার, তাই বলে কি মোবাইলে 10টা অ্যাপস রাখা সম্ভব? আমি তো দেখি প্রতিনিয়ত মানুষ অ্যাপস ডিলিট করতে ব্যস্ত। আর উনি ওই সময় চিন্তা করছে এই এত অ্যাপস মানুষ ব্যবহার করবে না, তখন কিন্তু মানুষ এত অ্যাপস ব্যবহার করতো না। তারপরে ওনার চিন্তা ছিল যে এই সবগুলো সার্ভিসকে যদি আমি একটা অ্যাপসের মধ্যে আনতে পারি, তাহলে মানুষ উপকৃত হবে, মোবাইলে অন্তত রাখতে পারবে, ইউজ করতে পারবে, খুশি হবে। সেই জায়গাটা থেকে অতিথি লিমিটেডের জন্ম। এবং এই যে সার্ভিসটা অন্য কোম্পানির সাথে আমরা এই জায়গাতেই আলাদা, যে আপনি প্রত্যেকটা কোম্পানিতে শুধুমাত্র একটা সার্ভিস পান, অতিথি লিমিটেড আপনাকে পর্যায়ক্রমে সবগুলো সার্ভিস দিবে। তার মানে এটা কনসেপ্টটা হচ্ছে সুপার শপ। আপনি যেমন এখন স্বপ্নে কিংবা আগরাতে মিনাবাজারে গেলে এক দোকানে সব কিছু পান না, অতিথি লিমিটেড এরকম অনলাইনের সুপার শপ হবে, এটাই ছিল ওনার চিন্তা। এবং এর আগে অন্য কোনো কোম্পানি আসলে এই জাতীয় চিন্তা করেই নাই বুকিং এবং আনুষঙ্গিক রিলেটেড। এখন আসেন, এই যে কাজটা আমরা করলাম, আমরা প্রথমে অ্যাপার্টমেন্ট, হোটেল, রিসোর্ট, শেয়ার্ড রুম, কনভেনশন হল, ট্রান্সপোর্ট, এই 6টা সার্ভিসকে আমাদের অ্যাপসের মধ্যে এনে আমাদের অ্যাপসটা ডেভেলপ করা শুরু করলাম, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করা শুরু করলাম, সফটওয়্যার রেডি করা শুরু করলাম। ফাইনালি আমরা যে কাজটা করলাম, এটা একটা মেগা প্রজেক্টের রূপ দেওয়ার চিন্তা করলাম। কারণ হচ্ছে একসাথে সব প্রজেক্ট রান করা যাবে না, এটা সত্য। কারণ এক একটা সেক্টর অনেক বড়, বাংলাদেশে লক্ষাধিক হোটেল আছে, সব হোটেল মালিকদের সাথে কথা বলা, রেট ফাইনাল করা, চুক্তি করা, তারপরে না ভাড়া দেয়া। দেখেন এই বিশাল এক কর্মযজ্ঞ শুধু হোটেলেরটা করতে কয়েক বছর লেগে যাওয়ার কথা। আমাদের এমডি স্যার চিন্তা করেছিলেন যে কি করলে এই সবগুলো সার্ভিস দ্রুত আনা যাবে, সেটারও কিন্তু উনি একটা মাস্টার প্ল্যান করেছেন। আসেন আমরা একটু দেখি। এই যে সার্ভিসগুলো দেওয়ার আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল আমরা যেন সহজে বাড়িতে বসে সেবা পাই। যেমন আগেকার দিনে একজন বাড়ি ভাড়া খুঁজতো দেয়ালের বিজ্ঞাপন দেখে, আর এখন মানুষ অ্যাপসে বুঝবে, এইটাই ছিল ওনার চিন্তা। আগেকার দিনে কোনো একটা মানুষ কোনো একটা পর্যটন এলাকায় গেলে সে ব্যাগ ঘরে করে করে হোটেল খুঁজবে, এইটাই ছিল আমাদের জন্য জানা পদ্ধতি। এখন যদি আপনি মনে করেন আজকে থেকে আরো 10 দিন পর আপনি কক্সবাজার যাবেন, রাইট নাও আপনার মোবাইল থেকে OTT অ্যাপস ডাউনলোড করে আপনি ওখানে বুকিং দিয়ে দেন, আপনার জন্য বুকিং কনফার্ম হয়েছে। তাহলে এই যে একটা মজার বিষয় না, আপনি আপনার প্রয়োজনীয় জিনিস এখানে নিচ্ছেন। এইভাবে প্রত্যেকটা সেবা উনি যেগুলো দেওয়ার চিন্তা করেছেন এবং সামনে আরো কিছু অ্যাড হচ্ছে, বর্তমানে আরো যোগ হয়ে গেছে, এটি একটু পরে আমরা বলবো। যেমন আমরা শুরুতে সবগুলো সার্ভিস না দিতে পারলেও আমরা হোটেল এবং রিসোর্ট নিয়ে কাজ শুরু করেছিলাম। আর গত মার্চ মাস থেকে আমরা টিকিট বুকিং মানে ইয়ারটা শুধু আমরা বাস এবং লঞ্চ করতে যাচ্ছি খুব তাড়াতাড়ি। সাথে ভিসা প্রসেসিং মানে কিন্তু আমার আদম না, এটা হচ্ছে মেডিকেল এবং ট্যুরিস্ট ভিসা, যেটা আমাদের সবসময় লাগে। তাহলে এই জায়গাগুলোতে অ্যাড হয়ে গেছে, ওটা কিন্তু ওই সময় সার্ভিসের মধ্যে ছিল না। এগুলো হচ্ছে সময়ের দাবি। সামনে যেমন আমাদের অতিথি ফুড আসতে যাচ্ছে, যেখান থেকে আপনি যে কোনো রেস্টুরেন্টের খাবারের অর্ডার দিতে পারবেন। আমাদের অতিথি বাজার আসতে যাচ্ছে, যেখানে উৎপাদনকারীও তাদের পণ্যের রেজিস্ট্রেশন করতে পারবে, আপনারাও কিনতে পারবেন। এটা হলো দারাজের মতো কনসেপ্ট। তাহলে আসলেই কিন্তু হয়ে গেল একটা সুপার শপ। এবং এই সার্ভিসগুলো দেওয়ার জন্য আমরা 2টা অ্যাপস তৈরি করেছিলাম, একটা হচ্ছে গ্রিন কালারের আর একটা হচ্ছে রেড কালারের। গ্রিন কালারের অ্যাপসটা হচ্ছে প্রপার্টি ওনারদের জন্য, অর্থাৎ কোনো একটা হোটেলের মালিক তাদের হোটেলের তথ্যগুলা এই গ্রিন অ্যাপসের মধ্যে রেজিস্ট্রেশন করবে। তার হোটেলের সিঙ্গেল রুমের ভাড়া কত, ডাবল রুমের ভাড়া কত, কাপল রুমের ভাড়া কত, ছবি সহ সে এখানে রেজিস্ট্রেশন করবে। একজন বাড়ির মালিক একইভাবে বাড়ির রেজিস্ট্রেশন করবে, গাড়ির মালিক একইভাবে গাড়ির রেজিস্ট্রেশনটাও এখান থেকে করবে। আর আমরা ইউজার অ্যাপস থেকে আমাদের ইউজাররা এই প্রপার্টিগুলো আমরা বুক করতে পারবো। এটাই হচ্ছে মজা।
এই যে জায়গাটা, এই রেজিস্ট্রেশনটা উনি রেখেছে টোটালি ফ্রি, মাসিক কোনো সার্ভিস চার্জ নাই, বাৎসরিক কোনো সার্ভিস চার্জ নাই। তাহলে এর চেয়ে মজার কনসেপ্ট কিন্তু আর হতে পারে না। আসেন এরপরে যে বিষয়টা আমরা দেখি, যে আমরা এই যে অ্যাপসগুলা তাহলে পাওয়া যাচ্ছে কোথায়? গুগল প্লে স্টোরে যদি আমাদের অ্যান্ড্রয়েড ফোন হয়, আর যদি আইফোন হয় তাহলে এটা পাওয়া যাচ্ছে অ্যাপল অ্যাপ স্টোরে। আমরা এই সিস্টেমটা পুরো গুছিয়ে কাজ শুরু করতে প্রায় 1.5 বছর লেগে যায়। আমরা 2020 সালের 5ই ডিসেম্বর গুলশান হোটেল লেকশোরে আনুষ্ঠানিক একটা জমকালো প্রোগ্রামের মাধ্যমে এই অ্যাপ দুইটা আমরা সবার সম্মুখে উন্মুক্ত করে দিই। তো আমরা একটা বিজ্ঞাপনও তৈরি করেছিলাম ওই সময়, আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন চিত্রনায়িকা মৌসুম। আসেন আমরা বিজ্ঞাপনটা একটু দেখি। কিছুই ভালো লাগে না যখন অশান্তিতে আছি মিশে। অফিসে বসের চাপ, ঘরে বউয়ের চাপ, নতুন করে আবার ফ্ল্যাট খোঁজা, 2 দিন পরে শালিকের বিয়ে, কনভেনশন হল, ট্রান্সপোর্ট। উফ, কি করে যে সামলাবো সব, এত টেনশন। নো টেনশন, আছে অতিথি সমাধান। অতিথি? বিয়ের কমিউনিটি সেন্টার, কনভেনশন হল, ট্রান্সপোর্ট, হোটেল বুকিং, ঘুরতে গেলে রিসোর্ট বুকিং, আমাদের অ্যাপার্টমেন্ট খোঁজা থেকে শুরু করে সব বুকিং এই অতিথি অ্যাপে। রুম শেয়ারও বুক করতে পারো, তবে তোমার সাথে এক অ্যাপে এত কিছু? ইয়েস বস। স্মার্ট বউয়ের স্মার্ট চয়েস। সব সমস্যার সঠিক ম্যাপ আমাদের আছে অতিথি অ্যাপ। অতিথি.com, ট্রাস্টেড বুকিং পার্টনার, অ্যাভেলেবল অন প্লে স্টোর অ্যান্ড iOS। আমরা এইটুকু আলোচনা থেকে যে জিনিসটা দেখতে পেলাম, অতিথি.com একটা বুকিং কোম্পানি যেটা আপনাদের বিভিন্ন সেবামূলক বুকিং এর সার্ভিসটা দিচ্ছে অ্যাপস ভিত্তিক। এবং এই জাতীয় কোম্পানির মূল কনসেপ্টই হলো কোনো একটা প্রপার্টি ওনারের প্রপার্টি যখন একজন ইউজার ভাড়া নিবে, এদের মধ্যে একটা সংযোগ স্থাপন করা অ্যাপস ভিত্তিক, যেটা উবার, পাঠাও কিংবা আরও যে বুকিং.com এর মতো কোম্পানি করছিল, মেগা একটা কনসেপ্ট নিয়ে এই কাজটা এখন শুরু করেছে অতিথি। এবং এই যে সমন্বয় করা, যদি ভাড়া নির্ধারিত হয় 100 টাকা, উবার, পাঠাও এরা 25-30 টাকা নিয়ে নেয়, আর অতিথি নিচ্ছে মাত্র 10 টাকা। অতিথি কম টাকা নেওয়ার কারণ হচ্ছে আমরা প্রপার্টি মালিকদের সাথে নেগোসিয়েশন করতে পারি যে আমরা কম টাকা নিচ্ছি, তাহলে আমাদের কাস্টমারের জন্যও রেট কমায় দাও, তাহলে এখানে কাস্টমাররা বেনিফিটেড হচ্ছে। এইটাও কিন্তু আমাদের অন্যতম একটা সেবা। এবার আসেন, এই যে আমরা 10 টাকা নিচ্ছি, এইটা নেওয়ার পর আমরা অনেক কিছু করছি, বাট অন্য কোম্পানি 25-30 টাকা নেওয়ার পরও কিন্তু ওই টাকাটা তাদের মুঠির মধ্যে রেখে দিচ্ছে, এরা কাউকে কিছু দেয়। আর অতিথি এই 10 টাকা পাওয়ার পর এই 10 টাকাকে দুইটা ভাগ করে ফেলে। এক অংশ পায় মালিক পক্ষ অর্থাৎ ম্যানেজমেন্ট, অফিস কর্মচারী সহ, এবং বাকি যে অর্ধেক অংশ এইটার মালিকানায় থাকে উদ্যোক্তারা। দেখেন, আমি একটা শব্দ ব্যবহার করলাম, সেটা হচ্ছে মালিকানা, আমি কিন্তু কমিশন বলি না। খেয়াল করতে হবে, অন্যান্য কোম্পানি যত আপনি দেখেছেন এবং দেখবেন ভবিষ্যতে, সবাই আপনাকে কমিশন দিয়ে সিস্টেমটা ক্লোজ করে দেয়। আমরা ওইটা দিবই, এটা সব কোম্পানি দেয়। আমাদের যেহেতু বুকিং হবে, সেলস হবে, আমরাও দিব। কিন্তু এর বাইরে এসে আপনাকে অর্ধেক অংশের মালিকানা দেওয়া হয়েছে, এইটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এবং আপনি এখানে যদি 1 টাকাও ইনভেস্ট না করেন, তাতেও আপনি এখানকার মালিকানায় থাকতে পারেন। এইটা হচ্ছে মেগা কনসেপ্ট। এবং এখানে যে সিস্টেমটা হচ্ছে, আপনি একটু খেয়াল করলে দেখবেন এই উদ্যোক্তা বেস সিস্টেমটা আমরা কেন ডেভেলপ করেছি, একটু যদি খেয়াল করেন দেখেন, কনসেপ্ট অনেক রকম থাকে। উদ্যোক্তা বেস কনসেপ্টটা হচ্ছে এমন একটা কনসেপ্ট যাতে একেবারে জনগণের কাছ পর্যন্ত পৌঁছানো যায়, একবারে প্রত্যন্ত এলাকা পর্যন্ত। যেমন আপনি বিকাশের দিকে তাকান, বিকাশ কি করেছিল 2012 সালের দিকে 2-3 বছর ব্যাপী ওই যে বিভিন্ন মোড়ে মোড়ে বসে ফর্ম ফিল আপ করতো না, মানুষ দেখে হাসাহাসি করতো, বলতো কোনো কাজ নেই, কি করে। ওরা ওই সময় তৈরি করতো উদ্যোক্তা, তৈরি করতো ইউজার, মানুষ হাসতো। কিন্তু আজকে বিকাশের 15 লক্ষের উপরে উদ্যোক্তা, সুবিধা কি আমাদের হয় নাই?
একবারে রুট লেভেল পর্যন্ত বিকাশের সেবা পাওয়া যায়। এই জন্য কারো পকেটে টাকা না থাকলেও টেনশন থাকে না, কারণ মরে গেলেই টাকা তোলা যায়। ঠিক না বিষয়টা? 2 কিলোমিটার কি 5 কিলোমিটার দূরে ব্যাংক আছে, এইটাও কেউ খোঁজ নেয় না, কারণ পকেটে অ্যাপস আছে, বিকাশের যে কোনো আউটলেট থেকে টাকা তোলা যাবে, যে কোনো মোড থেকে। দেখেন, এই সিস্টেমটা বিকাশের ডেভেলপ করতে সময় লেগেছিল, প্রথমে সবাই হাসাহাসি করলেও, কিন্তু সরকারি হিসাব মতে এই মুহূর্তে বিকাশ 15টারও বেশি ব্যাংকের লেনদেন প্রতিদিন একা করে। আমি 15টা ব্রাঞ্চ বলি নাই, কিন্তু এক একটা ব্যাংকের মিনিমাম 50-60টা ব্রাঞ্চ থাকে সারা দেশে। তাহলে আপনি যদি খেয়াল করেন, প্রায় 700 থেকে 800 ব্রাঞ্চের লেনদেন বিকাশ প্রতিদিন একা করে। আপনি কি খেয়াল করেছেন বিষয়টা কত বড়? এবার আসেন, এই বিকাশ প্রথম যখন এটা স্টাবলিশ করলো, একে ফলো করে এই কনসেপ্টে হাঁটা শুরু করলো গ্রামীণ ফোন। গ্রামীণ ফোনের সারা বাংলাদেশে তখন ছিল কাস্টমার কেয়ার সার্ভিস। কাস্টমার কেয়ার সার্ভিসগুলোতে অনেক এমপ্লয়ি কাজ করতো, লক্ষ কোটি টাকার বাজেট। গ্রামীণ ফোন চালাচ্ছিল কি করার জন্য? শুধু সিম বিক্রি করার জন্য আর সিম রেজিস্ট্রেশন করার জন্য। ওরা বিকাশের কনসেপ্ট দেখে ওদের মাথায় নষ্ট হয়ে গেল। টেলিনরের মতো কোম্পানি, তারাও বাংলাদেশে এই বিকাশের কনসেপ্ট ফলো করে উদ্যোক্তা বেস সিস্টেম করলো। এখন কি কোনো ইউনিয়ন উপজেলায় আর কোনো কাস্টমার কেয়ার সার্ভিস আছে? কোথাও নাই। এখন সব দোকানদারের কাছে আপনি সিম তুলতে পারেন, সিম রেজিস্ট্রেশন করতে পারেন, নাম পরিবর্তন করতে পারেন। তার মানে কনসেপ্ট প্রথমত বিকাশ প্রমাণ করছে, এরপর গ্রামীণ ফোন এটাকে পূর্ণতা দিছে। এবং মজার ব্যাপার হচ্ছে, বাংলাদেশ ব্যাংক পর্যন্ত এটা মেনে নিতে বাধ্য হয়েছে, কারণ বাংলাদেশ ব্যাংক নতুন আইন করছে এজেন্ট ব্যাংকিং এর। এবং এজেন্ট ব্যাংকিং ওয়ান কাইন্ড অফ এই যে বিকাশের উদ্যোক্তা, অতিথির উদ্যোক্তা কিংবা গ্রামীণ ফোনের উদ্যোক্তা না। আপনি খেয়াল করে দেখেন, প্রত্যেকটা ব্যাংকের এখন এজেন্ট ব্যাংকিং আছে এবং একবারে রুট লেভেল পর্যন্ত তারা একইভাবে সার্ভিস দিচ্ছে। তাহলে আপনি খেয়াল করে দেখেন, এই কনসেপ্টে ওরা সেবা দেয় শুধুমাত্র একটা, আর আমাদের সেবা কত হবে বলেন তো একটু? এক সময় 50টা সার্ভিস হইলে এটা অবাক হওয়ার কিছু থাকবে? কারণ আমরা তো সুপার শপ। খেয়াল করেন, এই জায়গাতে অতিথির এই কনসেপ্টটা যাওয়াটা মানে খুবই একটা অত্যাবশ্যকীয় ব্যাপার ছিল। সেই কারণে আমাদের এমডি স্যারের তীক্ষ্ণ বুদ্ধি এবং দূরদর্শিতার কারণে উনি প্রথমেই এই চ্যালেঞ্জটা নিয়েছে। কারণ উদ্যোক্তাতে যে একটা মার্কেট সেট আপ করতে প্রচুর টাকা খরচ হয় প্রথমে, কিন্তু এটা সব কোম্পানি এই টাকার দায়ভার নিতে চায় না। বিকাশের কথা চিন্তা করেন, 7-8 কোটি ইউজার এবং যদি উদ্যোক্তা বানায়, ওদের 100 টাকা করে বাজেট ছিল, তার মানে প্রথমেই 700-800 কোটি টাকা ওরা বিনিয়োগ করছে। এটা কি যে কোনো কোম্পানির পক্ষে বিনিয়োগ করা সম্ভব? কেউ এই সাহসটা করে? আমাদের এমডি স্যার কিন্তু এই সাহসটা করেছে এবং দেশব্যাপী উদ্যোক্তা নিয়ে একটা মহা পরিকল্পনা করেছিল, যার ফলশ্রুতিতে প্রায় 4.5 লক্ষের কাছাকাছি আলহামদুলিল্লাহ এর মধ্যে আমাদের উদ্যোক্তা হয়ে গেছে। এখন এই যে উদ্যোক্তা বেস সিস্টেমটা আমরা করেছি এবং এইটা যে একটা পরীক্ষিত, এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই। তাহলে আসেন আমরা দেখি কোম্পানির ধরন কি। আমাদের কোম্পানির ধরনটা হচ্ছে Booking.com, পাঠাও কিংবা উবারের মতো। আর আমাদের মার্কেটিং পলিসির একটা অংশ, সেটা হলো এজেন্ট ব্যাংকিং, গ্রামীণ ফোন কিংবা বিকাশের মতো। এবার আপনি খেয়াল করে দেখেন, এই যে টোটাল কনসেপ্টটা আপনি খেয়াল করেন, আমরা করেছি একটা কম্বো, যেটা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার বলা যায়। কোনো একটা কোম্পানি একটা প্রযুক্তি ব্যবহার করে, আমরা করেছি পুরো কম্বো, সবকটা ভালো প্ল্যান মিশ্রণ করে উনি একটা নতুন আবিষ্কার করেছেন, যেটা আমাদের জন্য একটা আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। আসেন আমরা আরেকটু ভালো করে দেখি। আমাদের এই কোম্পানি 2 ভাবে কাজ করতে পারত, একটা হচ্ছে উদ্যোক্তা ভিত্তিক, আরেকটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ভিত্তিক। দেখেন, আমি নিজেও যেহেতু ডিজিটাল মার্কেটিং এর উপর পড়াশোনা করালো, প্রথম দিকে উনাকে আমি প্রচুর এই ব্যাপারে বলেছি যে চলেন আমরা কোনো লোকজন দরকার নাই, আমরা এই ভিত্তিক কাজ শুরু করি, ইনকাম তো সমস্যা নাই, এটা লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করা যায়। তো উনি কোনো সময় রাজি হয়নি। উনি বলছে আমি যেটা বুঝতেছি তুমি এটা বুঝতেছো। অনেকবার আমি বুঝাইছি দফায় দফায়, এবং লাস্ট পর্যায়ে উনি বললো যে না, এই উদ্যোক্তা বেজি আগে করবো, কারণ এই 2টা সিস্টেম, উনি বললো যে আমি ডিজিটাল মার্কেটিংকে বাদ দিব না, এইখানে আমরা কম্বো করবো, উদ্যোক্তা ভিত্তিকও করবো, ডিজিটাল মার্কেটিংও করবো। কিন্তু এটা আবার খেয়াল করতে হবে, 2টা সিস্টেমে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন প্রথমে আসে উদ্যোক্তা ভিত্তিক। এখন ডিজিটাল মার্কেটিংটা করলে ঘরে 5-10 জন এক্সপার্টকে বসায় রাখলে, যারা এসইও এবং ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তারা কিন্তু বুকিং আনতে পারে। এটা আমরাও পারি, এটার জন্য খুব বেশি বাজেট লাগে না।
বাট উনি প্রথম চিন্তাটা করেছিল উদ্যোক্তা ভিত্তিক সেটআপটা তৈরি না করলে, ডিজিটাল মার্কেটিং করলে পরে আমরা বড় পরিসরে করতে পারবো না। যেমন এখন যদি উবার মনে করে, পাঠাও মনে করে উদ্যোক্তা ভিত্তিক যাবে, তারা পারবে না। তাদের পুরো সিস্টেমটা আবার ডিলেট করে প্রথম দিন থেকে শুরু করতে হবে, কারণ তাদের যত্রতত্র ইউজার করা আছে, এটা উদ্যোক্তার মধ্যে আর যাবে না। তাহলে উনি যে সিস্টেমটা চিন্তা করেছে, দেখেন আজকে যখন প্রমাণিত হয়েছে, এখন শতভাগ মানুষ এটা স্বীকার করতেছে যে এইটাই রাইট কনসেপ্ট, কারণ বাংলাদেশ ব্যাংক একদিকে আছে। এবার আছেন, আমরা ইতিমধ্যে ডিজিটাল মার্কেটিং এ অগ্রসর হওয়ারও পরিকল্পনা করেছি, আমাদের এমডি স্যার তৈরি করেছেন। ইনশাআল্লাহ উবার পাঠাও যেভাবে শুধু ডিজিটাল মার্কেটিং থেকে লক্ষ কোটি টাকা ইনভেস্ট করে, ইনকাম করে, যেমন উবারের কি সারা বিশ্বে নিজস্ব কতগুলো গাড়ি আছে আপনারা জানেন? জানেন? একটাও নাই। কিন্তু গত বছর উবার 5 লক্ষ কোটি টাকা ইনকাম করেছে শুধুমাত্র গাড়ি ভাড়া দিয়ে, তাদের অ্যাপ ব্যবহার করে মানুষ এটা নিয়েছে। আপনি আজকেই ইন্টারনেটে যান, উবারের ইনকাম নিয়ে বিলিয়নে দিয়ে আছে, এটা শুধু টাকায় কনভার্ট করে আপনি পেয়ে যাবেন। এখন এই যে জায়গাটা, এই যে সিস্টেমটা, এই সিস্টেমে আমরা উদ্যোক্তাদের কি দিচ্ছি, এইটাই আজকের আলোচ্য বিষয়। আসলে আমরা দেখি আমাদের উদ্যোক্তা কয় ক্যাটাগরি। আমাদের উদ্যোক্তাকে উনি 2 ক্যাটাগরিতে ভাগ করেছে আমাদের এমডি স্যার। সেই 2টা কি? এক, যাদের যোগ্যতা আছে কিন্তু টাকা নেই, তারা কাজ করবে এবং কোম্পানির মালিকানায় থেকে ইনকাম করবে, এদের কিন্তু কোনো বিনিয়োগ করতে হবে না। তার মানে বিনিয়োগ করলেই তো অতিথিতে আসা যায়, ব্যাপারটা এরকম না। আর 2, আরেক শ্রেণী যারা সমাজে প্রতিষ্ঠিত, এদের প্রচুর সম্মান আছে, টাকা আছে, অবস্থান আছে, তাদের সময় নাই অতিথিতে এসে আলাদা করে এই যে আমরা মার্কেটিং এর যে কাজগুলো করছি, ইউজার প্রপার্টি এগুলো রেজিস্ট্রেশন করার মতো তাদের টাইম নাই। তাহলে ওদেরকে উনি একটা মালিকানায় আনার চিন্তা করেছে, কারণ এই লোকগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট এটা আমি পরে বলবো। আসেন, এই উদ্যোক্তাদের মধ্যে তার মানে সবাই পড়ে যাচ্ছে যারা যোগ্য এবং যারা আন্তরিক, ভালো অবস্থানের প্রত্যেকটা মানুষই এই সিস্টেমে মালিকানায় চলে আসতেছে। এখন এই যে আমরা প্রথমে বলবো যে কাজ করে কারা ইনকাম করতে পারে, 1 টাকাও বিনিয়োগ লাগছে না। এবং দেখেন উনি কিভাবে এই কোম্পানির মালিকানা নিশ্চিত করছে এই লোকগুলোর জন্য। নাম্বার 1, কোনো একজন উদ্যোক্তা সে 1 টাকাও বিনিয়োগ না করে কোম্পানির 1% মালিকানায় যেতে পারে। সেটা কি করে? সেটা হলো প্রপার্টি রেজিস্ট্রেশন। আপনি খেয়াল করে দেখেন, আপনার সিলেটে অনেক হোটেল আছে না? আপনি উদ্যোক্তা হিসেবে একটা হোটেলের মালিক অথবা ম্যানেজারকে বললেন যে আসেন আপনার হোটেলে আমি কাস্টমার দিই, তাহলে উনি তো অখুশি হবে নাকি? অখুশি হবে? খুশি হবে। এবার আপনি কি করলেন? বললেন যে ঠিক আছে, কাস্টমার দিতে হলে এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে। করলো, টাকা তো লাগছে না। প্রথমে রেজিস্ট্রেশনের সিস্টেম হচ্ছে, প্রথমে হোটেলের নাম লিখতে হবে, এরপরে মোবাইল নাম্বার, থার্ড অপশন হচ্ছে কার মাধ্যমে এটা রেজিস্ট্রেশন হচ্ছে, তার, অর্থাৎ আপনার নাম্বার। যখনই আপনার নাম্বারটা ওখানে রেজিস্ট্রেশন করে দিলেন, রেজিস্ট্রেশনে দিয়ে দিলেন, এই হোটেলটা সারা জীবনের জন্য আপনার রেফারেন্সে রেজিস্ট্রেশন হইল। এবং আমাদের স্যার এত সুন্দর একটা কনসেপ্ট তৈরি করেছে, 100 টাকা ভাড়া হলে 1 টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে আজীবন, যতদিন হোটেলটা থাকবে। তার মানে আপনি খেয়াল করে দেখেন, আপনি এইটার জন্য 1 পয়সাও বিনিয়োগ করেন নাই। তার মানে বিনিয়োগ করে অতিথিতে আসতে হয় আর মালিকানা নিতে হয়, এটা সত্য। আপনি এরকম যদি 10টা প্রপার্টি এনলিস্টেড করেন, তার মানে আপনি 10টা কোম্পানি থেকে 10 গুণ ইনকাম করেন, যেটা আপনার লাখ টাকা কোটি টাকাও ছেড়ে যেতে পারে। কারণ অনেক প্রপার্টি আছে হিউজ বিজনেস করে, এবং এই প্রপার্টিগুলোতে আপনি 1% মালিকানা চাইলে কোনোদিন আপনাকে দিবে না, অনেক টাকা দিলেও দিবে না। তারা অটোমেটিক তাদের আপনাকে এই মালিকানা আনার জন্য এমডি স্যার একটা সিস্টেম করে দিচ্ছে। আরো মজার ব্যাপার হচ্ছে, সামনে আমাদের গাড়ি সার্ভিস শুরু হচ্ছে। আপনি যদি এরকম 10টা 20টা 50টা গাড়ি রেজিস্ট্রেশন করেন, এই গাড়িটা যখন চাকা ঘুরবে, এটার সাথে আপনার ইনকাম জড়িত না 1%। তার মানে আপনি ঘুমায় আছেন কিন্তু বানাই ফেলছেন একটা টাকার মেশিন, প্রযুক্তির মেশিন। মজাটা হচ্ছে এই জায়গায়, আপনি ঘুমায় থাকবেন, গাড়ি ভাড়া হচ্ছে, হোটেল ভাড়া হচ্ছে, সকালে উঠে দেখলেন যে আপনার অ্যাকাউন্টে ইনকাম ঢুকে আছে 2000, 5000, 10000, 20000, 1 লাখ। আপনি 1 লাখ, 2 লাখ, 5 লাখ করতে পারলেও তো আপনাকে কেউ না করে না। এটা সহজ কনসেপ্ট। একটা প্রতিষ্ঠানের 1%-এর মালিক আপনি। এরকম কতগুলো হতে চান, আপনি হইতে পারবেন। ডিসিশন আপনি নেন, উনি সুযোগ তৈরি করে রাখছে। আমি কি বুঝাইতে পারলাম বিষয়টা? আসেন, দ্বিতীয় অপশন, আপনি কোনো টাকা ইনভেস্ট না করে কোম্পানির আরো 1% মালিকানায় আসতে পারবেন। সেটা হচ্ছে ইউজার রেজিস্ট্রেশন করে।
দেখেন, আপনি আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অন্য কোম্পানিতে যখন কাজ করেন ওনার পিছনে পিছনে ঘুরতে থাকেন, ভাই এটা কিনেন ওইটা কিনেন, এখানে কিচ্ছু বলতে হবে না। শুধু যে বলেন ভাই অ্যাপসটা নামাইছে, নামানোর পর রেজিস্ট্রেশন করার সময় ওইটা রেফারেন্সে আপনার নাম্বারটা দিয়েছেন এবং একটা তথ্য দিয়েছেন যে আমরা এখন হোটেল, রিসর্ট, এয়ার টিকেটিং আর ভিসা প্রসেসিং করতেছি, আপনার লাগলে এখান থেকে নিয়ে। সামনে আরো সার্ভিস আসতেছে, এটা একটু খেয়াল রাখেন। ধরেন ওনার এখন কোনো কাজে লাগে না, আজকে থেকে আরো 1 মাস পর উনি কোনো একটা কাজে রাজশাহী গেছে, সারাদিন কাজ করার পর তাকে বাধ্যতামূলক রাজশাহীতে থাকতে হয়েছে, কাজ শেষ হয় নাই, তাহলে হোটেল কি পুরো সব ঘুরে ঘুরে সে খুঁজবে? তার তো তখন মনে পড়ে যাবে, ও আচ্ছা আমার ভাইটা না একটা অ্যাপস ডাউনলোড করে দিছিল আমাকে, দেখি তো কি অবস্থা। উনি এবার হোটেল অপশনে ঢুকে রাজশাহী লিখে সার্চ দিবে, সাথে সাথে রাজশাহীর হোটেলগুলো চলে আসবে। উনি যে হোটেলে ওনার সামর্থ্য অনুযায়ী ছবি দেখে সিলেক্ট করে বুকিং দিবে, তার মানে হোটেলে থাকতে পারবে। মজার ব্যাপার হচ্ছে ওই ভাড়ার পেমেন্টটা যখনই উনি অ্যাপ থেকে করবে, সাথে সাথে 1% টাকা চলে আসবে আপনার অ্যাকাউন্টে। মজাটা হলো, উনি কি শুধু হোটেল বুকিং করবে, এক সময় গাড়ি ভাড়া নিবে, একই দিনে 10টা সার্ভিসও নিবে এক সময়। তার মানে এরকম যদি কয়েকশো ইউজার আপনি রেজিস্ট্রেশন করতে পারেন, এক সময় আপনি লক্ষ টাকা, কোটি টাকা ইনকাম করলে অবাক হওয়ার তো কিছু নাই। এটাই প্রযুক্তি। এবং আপনি ঘরে বসে এই প্রযুক্তি দিয়ে অনেকে ধনী বানাচ্ছে। প্রতিদিন রাত্রে মিনিমাম 2-3 ঘন্টা করে আপনি মার্ক জুকারবার্গের জন্য কাজ করেন। ফেসবুক ইউজ করেন না সবাই? তো বিশ্বের 3য় সর্বোচ্চ ধনী হয় আপনার পরিশ্রমে, ওই যে ফেসবুক দেখছেন যে। তাহলে আমাদের অ্যাপসটা এইভাবে যখন ইউজ শুরু হবে, তখনও আপনি একইভাবে ধনী হবেন। মজার ব্যাপারটা হচ্ছে, 3য় অপশন যে কাজ করবে তার জন্য সে নতুন উদ্যোক্তা রেফার করে আমাদের বিভিন্ন আইটি এবং ট্যুরিজম রিলেটেড প্যাকেজ আছে, এইগুলা সেল করে সে 500 থেকে 10,000 টাকা পর্যন্ত রেফারেল কমিশন পেতে পারে। যত সেল করবেন তত। এইটা বিষয়ে আপনার কোনো বাইন্ডিংস নাই, আপনি দিনে 1000 টাকা সেল করতে পারেন, তার মানে কোটি টাকা ইনকাম করে নিতে পারেন, এটা আপনার ব্যাপার। তার মানে আপনার জন্য মার্কেট প্লেসটা ওপেন, এই 3টা সিস্টেম। তার মধ্যে প্রথম 2টা হচ্ছে 2% মালিকানা, এবং মজার ব্যাপার হচ্ছে এমন মালিকানা যেখানে আপনার কোনো প্যাচ গোছ নাই। কিরকম প্যাচ গোছ নাই আপনি খেয়াল করেন, সেটা হলো অন্য কোম্পানিতে উৎপাদন খরচ বাড়ার ভয় থাকে, বিপণন খরচ বাড়ার ভয় থাকে, পণ্য পচে গলে যায়, মেয়াদ উত্তীর্ণ হয়। এখানে যে 10 টাকা ভাড়া হওয়ার পর আমাদের অ্যাকাউন্টে ঢুকে অতিথিতে, এই 10 টাকায় কিন্তু প্রফিট। এখানে কোনো মেয়াদ উত্তীর্ণ হওয়ার ভয় নাই, কোনো প্রোডাকশন খরচ বাড়ার ভয় নাই, কোনো রকম কোনো কিছু ঝুট ঝামেলা নাই। মজাটা হচ্ছে, তার মানে এই 3টে আয় করবে তারা যারা যোগ্য কিন্তু কোনো টাকা নাই, তারাও এখানে 2% মালিকানায় চলে আসলো। তাহলে সিস্টেমটা কি মজার না? এবার আসেন, আমি এবার 2 শ্রেণীর লোকের কথাই বলবো। এই লোকগুলা কাজ করতে করতে অতিথির একটা মালিকানা ক্লাবে চলে আসতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্য সেটা হলো এটা, যে সে ইনকাম করতে যে বুঝেও নাই সে কখন মালিকানা ক্লাবে চলে আসছে। আবার আমাদের যেগুলো এলিট ক্লাস কাস্টমার, অর্থাৎ কোনো একটা চাকরিজীবী, কোনো একটা পেশাজীবী যে আগের থেকে ভালো অবস্থানে আছে, সে আমাদের কোনো একটা এলিট ক্লাসের জন্য আমাদের কিছু চমৎকার প্যাকেজ তৈরি করা আছে। আমাদের হোটেল আছে, রিসোর্ট তৈরি হচ্ছে, তারপরে থিম পার্ক তৈরি হচ্ছে। এগুলার যদি কেউ শেয়ার প্যাকেজ কিনে, তারাও অটোমেটিক আমাদের একটা ক্লাব মেম্বারশিপে আসতে পারে, এবং দিন শেষে এই ক্লাব মেম্বারশিপটা হচ্ছে মালিকানা। মজাটা হচ্ছে, এই মালিকানা ক্লাবেতে থাকবে পুরা কোম্পানি, যেটা আপনার ব্যক্তিগত না, পুরা কোম্পানিতে যত গ্লোবাল সেলস হবে, দেশে বিদেশে যত বুকিং হবে, সেটা 1.5% টাকা মাসের 1 থেকে 30 তারিখ জমা হবে। এবং যত প্যাকেজ সেল করবো আমরা, ছোট প্যাকেজগুলো থেকে 800 টাকা, বড় প্যাকেজগুলো থেকে গুণিত আকারে 1600 টাকা হতে পারে, তারপরে 2400 হতে পারে, 3200, মানে 800 গুণিত হারে এখানে জমা হতে পারে বিভিন্ন প্যাকেজ থেকে। তাহলে এই 2টা টাকা, 4 এবং 5 নম্বর আমি যেটা দেখালাম, এই 2টা টাকা মাস শেষে যখন জমা হবে, এই জমার টাকাটা যতগুলো ক্লাব মেম্বার আছে রেশিও অনুপাতে ওদের উপরে ভাগ হয়ে যাবে মালিকানা হিসেবে। অনেক ব্যক্তি না বুঝে জিজ্ঞেস করে এখানে কাজ না করে কিভাবে টাকা পায়। ভাই আপনি খেয়াল করেন, আপনার একটা দোকান আছে, সারা মাস আপনার কর্মচারী চালাইছে, কোনো একটা ব্যস্ততা আপনি দোকানে যেতে পারেন নাই, তার মানে কি মাস শেষে যে প্রফিট হবে কর্মচারী নিয়ে যাবে? কে পাবে? আপনি। তো এখানেও যদি আপনি ক্লাবের মালিক হন, তাহলে অতিথি টোটাল যে ব্যবসা করবে এটার মালিকানা তো আপনিই নিয়ে যাবেন।
কাজ করেন বা না করেন, একটা অংশ এই যে 1.5% এবং 800 বা তার গুণিতক আকারে টাকাটা। আসেন আমরা দেখি এই মালিকানার টোটাল 7টা ক্লাবগুলা কোনগুলা। এই মালিকানার টোটাল 7টা ক্লাব হচ্ছে, আমাদের আছে মার্জিনাল, ইমার্জিং, ডায়নামিক, স্বনির্ভর, ক্রিয়েটিভ, মার্চেন্ট এবং এইচডি। এই 7টা মহামূল্যবান ক্লাব, যেটা অতিথির মালিকানা ক্লাব। খেয়াল করতে হবে, আমরা যখন কোনো একটা প্যাকেজ সেল করি, ধরেন আপনি সিলেট থেকে কক্সবাজার ঘুরতে যাবেন, আপনার বাস ভাড়া লাগবে, আপনার হোটেল ভাড়া লাগবে, থাকা খাওয়ার খরচ লাগবে, ঘোরা লাগবে। তো এইটাই যদি অতিথির কাছ থেকে প্যাকেজ কিনেন, হয়তো হচ্ছে কম টাকাতেই পাবেন। এবং মজার ব্যাপার হচ্ছে এই টোটাল সার্ভিসগুলো আপনাকে অতিথি দিবে, আর এই সার্ভিসটা নেওয়ার কারণে 800 টাকা ধরেন আপনি কিনেছেন, তাহলে 800 টাকা চলে আসবে এই ক্লাবের মধ্যে। এখন এই ক্লাবের মধ্যে আসলে 7টা ক্লাবে আসলো, তাইলে কোন ক্লাবে কত যাবে এটা একটা বোঝার বিষয় আছে। প্রথম 2টা ক্লাবে যাবে 50 টাকা করে, লাস্টের 2টা ক্লাবেও যাবে 50 টাকা করে, ডায়নামিকে যাবে 100 টাকা, স্বনির্ভরে যাবে 350, ক্রিয়েটিভে যাবে 150। দেখেন এখানে স্বনির্ভর ক্লাবটাকে দেখলেই আমরা বুঝি এটা একটু আলাদা জিনিস, তার মানে এই ক্লাবটা একটা নির্ভরযোগ্য ক্লাব। এখন বাকি যে ক্লাবগুলা, এই ক্লাবগুলোতেও বিভিন্ন মালিকানায় থেকে যারা ক্লাব মেম্বার আছে চমৎকার কিছু বেনিফিট ভোগ করে। তাহলে টাকাটা পায় কিভাবে? সফটওয়্যারে এই রেশিওটা আমাদের সেট আপ করা আছে, যত টাকা জমবে সফটওয়্যারে 1 ক্লিকে মাস শেষে পুরাটা ডিসবার্স হয়ে যাবে সবার মধ্যে মালিকানার আনুপাতিক হারে। কিন্তু কিভাবে পাবে এটা একটু বোঝা দরকার না? ধরে এই যে মার্জিনাল প্রথম ক্ষুদ্র উদ্যোক্তাদের যে ক্লাব, ধরেন এখান থেকে আমরা 50 জন এই ক্লাবে আসি, আর অতিথিদের কেউ এই ক্লাবে নাই, বুঝার জন্য বললাম। আর আপনি নিজে একটা প্যাকেজ কিনেছিলেন কক্সবাজার ঘুরতে যাওয়ার, ওখান থেকে 800 টাকা এসেছিল টোটাল 7টা ক্লাবে, আর ওই ক্লাবে গিয়েছিল মাত্র 50 টাকা। তাহলে আমরা আছি 50 জন এই ক্লাব মেম্বার, আর টাকাও জমা হয়েছে মাস শেষে 50 টাকা। তাহলে ভাগে কত টাকা পাবো? 1 টাকা। সিম্পল হিসাব। যদি 50 জনই থাকি আর এরকম প্যাকেজ 5000 বিক্রি হয়, তাহলে এক একজনের ভাগে 5000 টাকা। সিম্পল ক্যালকুলেশন, কোনো রকম প্যাচগোছ নাই, পয়সা হলে পয়সাটাই রেশিও অনুপাতে ভাগ। এবার আসেন পরের ক্লাবে যদি আপনি চলে আসেন কাজ করে বা প্রিমিয়াম কোনো প্যাকেজ কিনে, তাহলে ওই ক্লাবের টাকা তো আপনি পাইতেনি, সাথে এইটার টাকাও নতুন করে যোগ হবে। যেমন ইমার্জিং এ যদি 10 জন ক্লাব মেম্বার থাকে আর ওই একটা প্যাকেজের জন্য যদি 50 টাকা জমা হয়, তাহলে ভাগে এক একজন 5 টাকা করে পেল, তাহলে এইটা 5 টাকা, ওইটা 1 টাকা, এই মাসে আপনার ইনকাম 6 টাকা। সহজ হিসাব। এটা রেশিও অনুপাতে যত বাড়বে তত আপনার ইনকাম বাড়বে। তো যারা স্বনির্ভর ক্লাবে আছে তারা 1, 2, 3 এবং 4টা ক্লাব থেকে টোটাল ইনকাম করে। যারা ক্রিয়েটিভে আছে 5টা থেকে পায়, যেমন আমি মার্চেন্ট ক্লাবে, তাহলে আমি কটা থেকে পাই? 6টা থেকে। সহজ হিসাব। তাহলে আসেন গত 3 মাসে আমাদের কোম্পানিতে এই ক্লাব মেম্বাররা কত টাকা পেয়েছিল আমরা একটু দেখি। দেখলে আমাদের একটা আইডিয়া হবে এই কোম্পানিতে সেলসটা কেমন হচ্ছে। এখন আমরা গত ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল এই 3টা মাস যদি দেখি, মার্জিনাল অর্থাৎ ক্ষুদ্র উদ্যোক্তারা ফেব্রুয়ারি মাসে পেয়েছিল এক একজন 1590 টাকা সেলস থেকে, পুরো কোম্পানি সেলস থেকে, তার ব্যক্তিগত সেলস থেকে না। ব্যক্তিগত থেকে কিন্তু এর চেয়েও বেশি পেয়েছিল। মার্চে পেয়েছিল 1191, এপ্রিলে পেয়েছিল 803 টাকা। একইভাবে সব ক্লাবগুলোতে আস্তে আস্তে বেড়েছে। স্বনির্ভর ক্লাবে ফেব্রুয়ারি মাসে এক একজন সেলস থেকে পেয়েছিল 17,934 টাকা। খেয়াল করে, এই জন্যই এটাকে আমরা বলেছিলাম নির্ভরযোগ্য একটা ক্লাব। মোটামুটি একটা পরিবারের জন্য ভালো সাপোর্ট চলে আসে এই মানে একটা ক্লাব থেকে। মার্চ মাসে এসেছিল 15,000, এপ্রিল মাসে এসেছিল 9,906। দেখেন এপ্রিল মে প্রতি বছরই এই সময়টা আমাদের জন্য একটু স্লো, কারণ এই সময় ঈদের সময়, এই জন্য আপনি দেখতে পাচ্ছেন ইনকাম কম। আমরা টাকার উপরে টাকা দিই না, সুদের উপরে টাকা দিই না। দিলে আপনাকে রেশিও অনুপাতে হয়তো প্রতি মাসে 10,000, 15,000 দিতাম। যে মাসে কম এসেছে সেই মাসে কমই, যে মাসে বেশি এসেছে সেই মাসে বেশি। এটা আমাদের 27,000 টাকা পর্যন্ত স্বনির্ভর ক্লাবে এক একজন পেয়েছে কোনো মাসে। আবার কোনো মাসে কিন্তু এই টাকা মাত্র 4,000-এও এসেছে। তার মানে আমরা গত 2 বছর যদি এভারেজ করি, তাহলে গড় পড়তা 10 থেকে 15,000 টাকার ধারে কাছে এই টাকার অ্যামাউন্ট কিন্তু প্রতি মাসে সবাই পেয়েছে। এই ক্লাবে এখন আমাদের মেম্বার সংখ্যা হচ্ছে 10,000-এর উপরে।
এবং আমাদের ক্রিয়েটিভ ক্লাবে মেম্বার সংখ্যা গত মাস পর্যন্ত ছিল 230 জন। এই মাসে আরো অনেকগুলো হয়েছে, আমরা শীঘ্রই ঘোষণা শুনবো। মজার ব্যাপার হচ্ছে ক্রিয়েটিভ ক্লাবে ক্লাব মেম্বার সংখ্যা কম, কিন্তু প্রচুর পরিমাণে এখানেও টাকা জমা হয়। তার মানে মাথা পিছু ইনকাম বেড়ে যায়। তার মানে এক একজন 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা পেয়ে যায়। আচ্ছা, আমরা নামাজের ব্রেক কিন্তু দিব এখন, আমাদের অল্প কিছুক্ষণের মধ্যেই দিব, আমরা সবাই কিন্তু যাব। তাহলে ক্রিয়েটিভ ক্লাবে এক একজন কিন্তু পাচ্ছে 1, 1.5 কিংবা 2 লাখ টাকার উপরে, তাদের ওই ক্লাবে কত জমা হয়েছে সেই অনুপাতিক হারে। আর এর বাইরে আমরা বুকিং থেকে আরেকটা টাকা পাই, সেটা হলো আমাদের যে 7টা ক্লাব আছে এখানে বুকিং এর 1.5% যে টাকা আসে সেটা প্রথম 3 ক্লাবে 0.20% করে রেশিওতে যায়। স্বনির্ভরে যায় 0.40, ক্রিয়েটিভে 25, মার্চেন্টে 15 এবং এইচডিতে 0.10, যোগ করে দেখেন 1.5%। এবং এখানে আমরা যে টাকাটা পাই এবং সেটা হলো গ্লোবাল সেলস থেকে, অর্থাৎ বুকিং থেকে। যদিও আমরা একটু আগে আপনাদেরকে বলেছি যে আমরা ডিজিটাল মার্কেটিংটা এখনো ওপেন করিনি, তার মানে আমরা কিন্তু বুকিং এর ব্যাপারে ওই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিলাম না। বাট আমাদের 4.5 লক্ষের কাছাকাছি উদ্যোক্তা থাকার কারণে একটা বুকিং কিন্তু আল্লাহর রহমতে এমনিতেই হয়। এবং সেই জায়গাটা থেকে কোনো মাসে 2000, কোনো মাসে 1500 আমরা কিন্তু এই টাকাটা স্বনির্ভর ক্লাবে পাচ্ছি। আর এই বুকিং এর টাকা, সেলসের টাকা, দুইটা যোগ করে হয় মাস শেষে আপনার ইনকাম। এবং এই যে টাকাটা, এইটা কিন্তু একসময় আনলিমিটেড হবে। এখানে যে ঘটনাটা দাঁড়াবে সেটা হলো সেলসের একটা নির্দিষ্ট লেভেল থাকে। ধরেন আমার কোম্পানিতে সেলস হয়, কখনো চড়াই হয়, কখনো উত্তরায় হতে পারে, একটু কম বেশি হতে পারে, কিন্তু বুকিং এমন একটা জিনিস, এটা মানুষের প্রতিনিয়ত লাগে, সেকেন্ডে মিনিটে। এই জন্যে এইটা একসময় আনলিমিটেড হবে, এইটা কোনো বাউন্ডারিতে আপনি রাখতে পারবেন না। আর আমাদের এখানে যে কাজটা হয়েছে, এই যে চমৎকার করে আরেকটা নতুন ক্লাবের জন্ম হয়েছে, সেটা হলো সুপার ক্রিয়েটিভ ক্লাব। আপনারা যারা এই মাসের মধ্যে ক্রিয়েটিভ ক্লাবে ঢুকছেন, তার মানে প্রথম 500 জনের মধ্যে থাকছেন, এখনো সুযোগ আছে। সিলেটে কয়েকজন হয়েছে ক্রিয়েটিভ এই অঞ্চলে, সিলেট, হবিগঞ্জ কিংবা আনুষঙ্গিক দিয়ে। যদি এর মধ্যে আরো কিছু ব্যক্তি এই ক্লাবটাতে চলে আসতে পারে, তাহলে ওই ব্যক্তিগুলো কিন্তু সুপার ক্রিয়েটিভ ক্লাব থেকে এক্সট্রা একটা ফ্যাসিলিটি ভোগ করবে। একসময় অনেক টাকা এখানে জমা হবে, কিন্তু মেম্বার সংখ্যা কিন্তু মাত্র 500 জন। তার মানে প্রথম 500 জনকে নিয়ে হবে এই সুপার ক্রিয়েটিভ ক্লাব। এবং এর বাইরে রিসার্চ যে কাজটা করেছে এই ক্লাবের ইনকামের বাইরে, সেটা হচ্ছে উনি একটা মানবিক দৃষ্টিকোণ থেকে যে কাজটা করেছে, শারীরিক অক্ষমতা এবং দুর্ঘটনাজনিত কারণে একটা মৃত্যু কাভারেজ রেখেছে। কোনো ফ্যামিলি, আমাদের ক্লাব মেম্বার যদি মারা যায় এই 2টা কারণে, তাহলে তার পরিবার একটা সাপোর্ট পায়। এইচডি ক্লাবের 5 লাখ টাকা, মার্চেন্ট ক্লাবের 2.5 লাখ টাকা, এভাবে আস্তে আস্তে ছোট ক্লাবগুলোতে কমে গেছে। তার মানে এই টাকাটা পাবে এককালীন, আর তার মালিকানা কিন্তু এখানে বাদ যাবে না। তার অবর্তমানে তার নমিনি এটার মালিক হবে, যেটার অপশন আমাদের রাখা আছে। আসেন, তাহলে আপনি কিভাবে ক্লাব মেম্বার হবেন? ক্লাব মেম্বার হওয়ার পদ্ধতি হলো 2টা। 1 নম্বর পদ্ধতি হচ্ছে আপনি ইউজার রেজিস্ট্রেশন করতে পারেন কিছু, উদ্যোক্তা রেজিস্ট্রেশন করতে পারেন কিছু, এবং প্রপার্টি রেজিস্ট্রেশন করতে পারেন। খুবই কম সংখ্যক, অনেক বেশি কাজ করতে হয় না, এবং এই সবগুলো কাজ বুকিংকে ইন্সপায়ার করে। আচ্ছা, সময় তো হয়ে গেছে না? আচ্ছা, আমরা নামাজ পড়ে আসি স্যার, কত মিনিট? আচ্ছা, আমরা নামাজের পর আমাদের আর আলোচনায় আছে অল্প কয়েক মিনিট, আমরা ইনশাল্লাহ নামাজটাকে গুরুত্ব দিই, নামাজের পরে অংশ থেকে শুরু করি। জি, আসসালামু আলাইকুম।